আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় নগদান বই নামে যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ 3-র বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব। আমরা আমাদের টাইপ 3-র নাম দিয়েছি নগদান বইয়ের শ্রেণী বিভাগ, এবং এই টাইপ 3-তে আমরা 22 থেকে 48 সিরিয়ালের যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। একটু খেয়াল করে দেখি আমরা আমাদের এই আলোচনায় কি বলা আছে। আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 22 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনটি নগদ প্রদান জাবেদায় লেখা হয়। নগদ প্রদান, দেখো নগদান বই করার সময় আমাদের একটা মিসকনসেপশন তৈরি হয় যে আমরা মনে করি যে নগদান বইতে আসলে ওই লেনদেনগুলোই লিপিবদ্ধ হবে যেই লেনদেনগুলো আমরা নগদে সম্পাদিত করেছি বা নগদে সম্পূর্ণ করেছি। দেখো এখনকার দিনে এই আধুনিক যুগে এসে নগদ টাকা যেমন একটা সত্য কথা, ঠিক একই রকমভাবে ব্যাংকও কিন্তু সত্য কথা। মানে এখনকার দিনে নগদ এবং ব্যাংকে আলাদা করে দেখা হয় না, এবং আমরা নগদান বইতেও আসলে নগদ টাকা এবং ব্যাংকের টাকাকেও একই দৃষ্টিকোণ থেকে চিন্তা করি। তাহলে নগদ প্রদান জাবেদায় লেখা হবে আমি নগদ টাকা দিয়ে দিয়েছি এই ধরনের লেনদেনগুলো, নয়তো আমি ব্যাংকের টাকা দিয়ে দিছি এমন ধরনের লেনদেনগুলো। আমরা যদি একটু খেয়াল করে দেখি এইখানে, যদি দেখি, দেখো ব্যাংকের সুদ, ব্যাংক সুদ এটা আমার জন্য একটা আয়, এবং ব্যাংকে সুদ পাইলে আমার ব্যাংকের টাকার পরিমাণ বাড়ে, তাহলে এটা নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হবে। ব্যাংকে জমাদান, ব্যাংক হতে উত্তোলন, এই দুইটাই আমার জন্য কন্ট্রা এন্ট্রি, এই দুইটাই আমার জন্য কি কন্ট্রা এন্ট্রি, এবং কন্ট্রা এন্ট্রি আমার নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না। তাহলে নগদ প্রাপ্তি নগদ প্রদানে কন্ট্রা এন্ট্রিটা অন্তর্ভুক্ত হয় না। তাহলে বাকি আছে কে ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ মানে আমি ব্যাংকের ব্যাংক চার্জ মানে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কমে গেছে, আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা চলে গেছে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা কমে গেছে বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা চলে গেছে। তার মানে কি আমার টাকার পরিমাণ কমে গেছে, আমার টাকার পরিমাণ কে গেছে কমে গেছে, প্রদান করে দিছি। তাহলে উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে ব্যাংক চার্জ। উত্তর কি? উত্তর হচ্ছে ব্যাংক চার্জ। ওকে, 23 নম্বর প্রশ্নে একঘরা নগদান বই সর্বদাই প্রকাশ করে, একঘরা নগদান বই সর্বদাই ডেবিট উদ্ধৃত্ত প্রকাশ করে বা ডেবিট জের প্রকাশ করে। তার কারণ আমরা সবাই জানি নগদান হিসাবের ডেবিট জের মানে হচ্ছে আমার নগদে এখন কত টাকা রয়েছে, তাই না? তো নগদান টাকা কখনো কমে যাইতে পারে না, মানে আমার কাছে হয় নগদ টাকা থাকবে, নয়তো আমার নগদ টাকার ব্যালেন্স জিরো হবে, শূন্য হবে। নগদ টাকার ব্যালেন্স কখনো ঋণাত্মক হইতে পারে না, অর্থাৎ আমার পকেটে হয় 1000 টাকা আছে, নয়তো আমার পকেটে 1 টাকাও নাই, আমার পকেটে -500 টাকা আছে। এটা কি কখনো সম্ভব? এটা কিন্তু কখনো সম্ভব না। এই জন্য নগদান, একঘরা নগদান সর্বদাই কি করে? ডেবিট উদ্ধৃত্ত বা ডেবিট জের প্রকাশ করে। ওকে, 24 নম্বর প্রশ্নে চেকের মাধ্যমে দায় পরিশোধ করলে 3 ঘরা নগদান বইয়ের কোথায় বসে? আমি যদি চেকের মাধ্যমে দায় পরিশোধ করি, তার মানে আমি চেকের মাধ্যমে দায় পরিশোধ করছি। আমি যদি এটা জাবেদা তোমাকে বলি, দায় মানে পাওনাদারের টাকা দিছি, তাই না? তাহলে আমি বলতে পারি পাওনাদার হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট, আর কি ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তার মানে একবার আমার পাওনাদার নামে দায় কমতেছে, আরেকবার আমার ব্যাংকের টাকা কমে যাচ্ছে। এই যে যখনই আমি নগদান বইতে নগদ টাকা বা ব্যাংকের টাকা কমে যায়, এই ধরনের লেনদেনগুলো লিখতে চাই বা লিখি, ওইগুলো আসলে আমরা লিখি ক্রেডিট দিকে। মনে রাখবার নগদান বইতে 2 ঘরা নগদান, 3 ঘরা নগদান বইতে ব্যাংক আসে, আর কি 1 ঘরা নগদান বইতে তো ব্যাংক আসে না। তো ব্যাংক নগদান বইয়ে আমি ক্রেডিট কালামে বা ক্রেডিট পাশে তখনই একটা লেনদেন লিপিবদ্ধ করি যখন আমার কাছ থেকে টাকাটা চলে যায়, যখন আমার কাছ থেকে টাকাটা হ্রাস পায় তখন, তাই না? তাহলে 24-এর উত্তর কি? 24-এর উত্তর হচ্ছে গ। চলে যাব প্রশ্ন নাম্বার 25 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে 3 ঘরা নগদান বইয়ের ক্রেডিট দিক থেকে কোন বার্তার পরিমাণ জানা যায়? দেখো নগদান বইয়ের ক্রেডিট দিক মানে হচ্ছে আমার নগদ প্রদান, তাই না? নগদ প্রদান মানে আমার কাছ থেকে যদি নগদ টাকা চলে যায়, তাইলেই তো সেটা আমি 3 ঘরা নগদান বই, 2 ঘরা নগদান বা 1 ঘরা নগদান বইয়ের কোন দিকে লিখি? প্রদানের পাশে লিখি, ক্রেডিট দিকে লিখি, তাই না?
তার মানে কোনো একটা লেনদেন নগদান বইতে কোনো একটা লেনদেন ক্রেডিট পাশে আছে মানে আমার কাছ থেকে ওই টাকাটা চলে গেছে, ব্যাংকের টাকা বা নগদের টাকা চলে গেছে। তো ক্রেডিট দিকে যেহেতু টাকা চলে যায় এবং আমরা সবাই জানি নগদ টাকার সাথে বাট্টার একটা বিপরীত সম্পর্ক, আমি যখন কাউকে নগদ টাকা দিয়ে দিব তখন আমি বাট্টা পাবো। তার মানে নগদ প্রদান যদি ক্রেডিট দিকে থাকে তাহলে ক্রেডিট দিকে থাকবে হচ্ছে বাট্টা প্রাপ্তি বা প্রাপ্ত বাট্টা হিসাব। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে গ। আচ্ছা, নগদান বই কিসের অন্যতম একটি শাখা? এই ২৬ নম্বর প্রশ্নটা, নগদান বই। দেখো আমরা সবাই জানি নগদান বই হচ্ছে জাবেদা ও খতিয়ানের একটা সংমিশ্রণ। নগদান বই হচ্ছে কি? জাবেদা ও খতিয়ানের একটা সংমিশ্রণ। তো নগদান বই কিসের অন্যতম শাখা? নগদান বই হচ্ছে মূলত জাবেদার একটা শাখা আমরা বলতে পারি, বা জাবেদার একটা অন্যতম শ্রেণী আমরা বলতে পারি, তাই না? আচ্ছা, ২৭ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে ভাইয়া? বলেছে একঘরা নগদান বইয়ের ছক ও দুঘরা নগদান বইয়ের ছকের মধ্যে বৈসাদৃশ্য কি, অর্থাৎ পার্থক্য কি? সোজা কথা হচ্ছে একঘরা নগদান বই এবং দুঘরা নগদান বইয়ের ছকের মধ্যে কি পার্থক্য আছে? একঘরা নগদান বই ও দুঘরা নগদান বইয়ে উভয় দিকে একটি করে ব্যাংকের ঘর থাকে। একঘরা নগদান বইতে শুধুমাত্র আমরা নগদ টাকা লিখি, তাই না? এই একঘরা নগদান বই, একঘরা নগদান বইতে অন্তর্ভুক্ত হয় শুধুমাত্র নগদ টাকা। এই শুধুমাত্র কি? নগদ টাকা। দুঘরা নগদান বইতে, এই দুঘরা নগদান বইতে লিপিবদ্ধ হয় নগদ টাকা প্লাস ব্যাংকের টাকা, তাই না? তাহলে একঘরা ও দুঘরা নগদান বইয়ের পার্থক্য হচ্ছে দুঘরা নগদান বইয়ের উভয় দিকে একটি করে ব্যাংকের ঘরে বেশি থাকে। দুঘরা নগদান বই কি থাকে? একটা করে ব্যাংকের ঘর বেশি থাকে। কিসের ঘর? ব্যাংকের ঘরে বেশি থাকে, তাই না? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমি বুঝলাম। ২৭ নাম্বারটা আমি পারবো, তাই না? আচ্ছা, তাহলে চলে যাব প্রশ্ন নাম্বার ২৮। ২৮ নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখি একটু। ২৮ নম্বর প্রশ্ন আমাকে বলেছে কোনটি নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হবে? নগদ প্রাপ্তি জাবেদা মানে, এই দেখো আমি আরেকবার একটু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করি। নগদ প্রাপ্তি, নগদ প্রদান, নামের সাথে মনে হয় শুধুমাত্র নগদে টাকা পাইছি ওই লেনদেনগুলোই লিপিবদ্ধ হবে, ব্যাপারটা সত্য না। নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদায়, এই নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদায় আমার নগদ টাকাও অন্তর্ভুক্ত হবে, নগদ টাকাও অন্তর্ভুক্ত হবে, আমার ব্যাংকের টাকাও অন্তর্ভুক্ত হবে। নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদায় নগদ টাকাও অন্তর্ভুক্ত হয়, আর কি অন্তর্ভুক্ত হয়? ওটাকে কি বলে? ব্যাংকের টাকা অন্তর্ভুক্ত হয়। তাই নগদ প্রাপ্তি মানে হয় আমি ব্যাংকে টাকা পাইছি, নয়তোবা আমি নগদ টাকা পাইছি। হয় আমি নগদ টাকা পাইছি, নয়তোবা আমি ব্যাংকের টাকা পাইছি। এই যে নগদ টাকা বা ব্যাংকের টাকা পাইলেই তো এটা প্রাপ্তি পাশে আসবে, তাই না? তুমি দেখো এখানে ব্যাংক জমার সুদ মঞ্জুর, এইটার ফলে কিন্তু আমার ব্যাংকের টাকা বাড়ে, এটা কিন্তু আমার জন্য একটা প্রাপ্তি, তাই না? ব্যাংক চার্জ, এটার ফলে আমার টাকা কমে যায়, এটা একটা প্রদান। ঋণের সুদ, এটার ফলে টাকা চলে যায়, এটা একটা প্রদান। ব্যাংক জমাতিরিক্তের সুদ, এটার ফলে টাকা চলে যায়, এটাও কিন্তু একটা প্রদান। তাহলে উত্তর কি ভাইয়া? ২৮-এর উত্তর হচ্ছে ক। ২৮-এর উত্তর কি? ২৮-এর উত্তর হচ্ছে। চলে যাব প্রশ্ন নাম্বার ২৯। দুঘরা নগদান বইয়ের ব্যাংকের ঘরের ক্রেডিট দিকের উদ্ধৃত্ত। দুঘরা নগদান বইয়ের ব্যাংকের ঘরে ক্রেডিট দিকের উদ্ধৃত্ত। কোন দিকের উদ্ধৃত্ত ভাইয়া? ক্রেডিট দিকের উদ্ধৃত্ত কি নির্দেশ করে? ক্রেডিট দিকের উদ্ধৃত্ত নির্দেশ করে ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ। ব্যাংকের ঘরের ক্রেডিট দিকের উদ্ধৃত্ত মানে কি? ব্যাংকের ঘরের ক্রেডিট দিকের উদ্ধৃত্ত মানে হচ্ছে ব্যাংক জমার ক্রেডিট ব্যালেন্স। ব্যাংক জমার ক্রেডিট ব্যালেন্স, যেটাকে আমরা আরেক নামে রাখতে পারি হচ্ছে কি? ব্যাংক ওডি। ব্যাংক ওডি আমরা আরেক নামে রাখতে পারি হচ্ছে ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট আমরা আরেকটা নামে রাখতে পারি হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, তাই না? এই সবগুলো নামে আমি তাকে আসলে রাখতে পারি। তাহলে উত্তরটা কি ভাইয়া? উত্তরটা হচ্ছে আমাদের জন্য ঘ। উত্তরটা কি? উত্তরটা হচ্ছে আমাদের জন্য ঘ। চলে যাব প্রশ্ন নাম্বার ৩০। নগদান বইয়ের কন্ট্রা শব্দটি দ্বারা বোঝানো হয়েছে। নগদান বইয়ে কন্ট্রা শব্দটি দ্বারা বোঝানো হয়েছে ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা, ব্যাংকে টাকা জমা দান করা। ২ আর ৩ নাম্বারটা, তাহলে উত্তর হচ্ছে খ। ভাই আবার দেখো কন্ট্রা এন্ট্রি আছে হচ্ছে তিনটা।
ব্যাংকে টাকা জমা দিলে, অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে, একটা তারিখের চেক অন্য একটা তারিখে জমা দিলে। এই যে একটা তারিখের চেক অন্য একটা তারিখে জমা দিলে, এই জিনিসটা এখন আর খাটে না, কারণ এটা একটা হিসাব বিজ্ঞানের পুরাতন চিন্তাধারার একটা লেনদেন ছিল। তো ওইটা এখন আমাদের আর মানে ওই চিন্তায় আমরা আর অঙ্ক করি না, তো ওইটা আসলে মাথায় রাখারও কোনো দরকার নেই। আর একটা ভাবে তুমি কন্ট্রা এন্ট্রি চিনতে পারো, যখন তুমি কোনো একটা লেনদেনের জাবেদা করার পরে তুমি দেখলে কি ওই লেনদেনের ফলে তোমার ব্যাংকের টাকা বাড়ছে, তোমার নগদ টাকা অর্থাৎ ক্যাশ টাকা কমে গেছে, অথবা অথবা তুমি দেখলে কি জাবেদা করার পরে তোমার ব্যাংকের টাকা কমে গেছে, তোমার ক্যাশ টাকা বেড়ে গেছে, ক্যাশ টাকা বেড়ে গেছে। এই যে যখনই কোনো একটা লেনদেনের মাধ্যমে একই সাথে একই লেনদেনে নগদ টাকা বাড়ে এবং ব্যাংকের টাকা কমে, নগদ টাকা কমে ব্যাংকের টাকা বাড়ে, এই ধরনের যদি কোনো প্রভাব পড়ে তাহলে সেটাকে আমরা বলি কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, এরপর দেখো 31 নম্বর প্রশ্নে বলা আছে নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হয়। নগদ প্রদান জাবেদা মানে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, নগদ টাকা চলে গেছে মানে ক্যাশ আউটফ্লো বা নগদ বহিঃপ্রবাহ, যেটাকে আমরা বলি নগদ বহিঃপ্রবাহ। তুমি দেখো তো এই জায়গায় কোন জিনিসের ফলে আমার কাছ থেকে নগদ টাকা চলে যাচ্ছে? ঋণ পরিশোধ। দেখো, যদিও ঋণ পরিশোধ কোনো ব্যয় না, এটা দায় হ্রাস করে, কিন্তু আমি ঋণ বা ধার পরিশোধ করার ফলে আমার ব্যবসায় থেকে কি নগদ টাকার পরিমাণ চলে যাচ্ছে না? এই যে কোনো একটা ঘটনা, কোনো একটা লেনদেনের ফলে যখন আমার ব্যবসায় থেকে নগদ টাকার পরিমাণ চলে যাবে, নগদ টাকার পরিমাণ কমে যাবে, সেটাকেই আমরা বলবো হচ্ছে নগদ প্রদান জাবেদা, নগদ প্রদান জাবেদা। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, এরপরে তাহলে আমরা চলে যাব 32 নম্বর প্রশ্নে। কি বলা আছে? দুঘরা নগদান বইতে, দুঘরা নগদান বইতে ক্রেডিট দিকে ব্যাংকের কালামে কোনটি বসে? দুঘরা নগদান বইতে ক্রেডিট দিকে ব্যাংকের কালামে, ব্যাংকের কালাম দেখার দরকার নাই, ক্রেডিট দিক। যে কোনো নগদান বইয়ের ক্রেডিট দিকে বসা মানে হচ্ছে চলে যাওয়া, চলে যাওয়া বা প্রদান করা। এই চলে যাওয়া বা হচ্ছে কি প্রদান করা, অর্থাৎ আমার ব্যাংকের টাকা চলে গেছে, আমার নগদ টাকা চলে গেছে, সেটা আমি ক্রেডিট পাশে লিখব, বা আমি নগদ টাকা প্রদান করছি, ব্যাংকের টাকা প্রদান করছি, এটা আমি ক্রেডিট পাশে লিখব। তাহলে এখানে যদি আমি একটু খেয়াল করি, চেকে বিক্রয় করার ফলে আমার ব্যাংকে টাকা আসে, ব্যাংকে টাকা কি হয়? আসে। তাহলে এইটা আমি লিখব কোন পাশে? এটা আমি লিখব হচ্ছে ডেবিট পাশে। ব্যাংকে জমা দেওয়া হলো, এটা একটা কন্ট্রা এন্ট্রি, এটা আমার ডেবিট এবং ক্রেডিট দুই দিকেই বসে। চেকে এরপর হচ্ছে ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাংক সুদ মঞ্জুর করলে আমার ব্যাংকে টাকা আসে, তার মানে কি এটা আমি ডেবিট পাশে লিখব। চেকে বিক্রি করার ফলে আমার ব্যাংক থেকে টাকা চলে যায়, এই ব্যাংক থেকে টাকা কি হয়? চলে যায়, বা এটাকে আমি তখন ক্রেডিট পাশে লিখি। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে ঘ, ব্যাংকে এই উত্তর হবে কি? উত্তর হবে ঘ, চেকের মাধ্যমে পণ্য ক্রয়। কারণ চেকের মাধ্যমে পণ্য ক্রয় করলে আমার ব্যাংকের টাকার পরিমাণ কমে যায় এবং ব্যাংকের টাকা প্রদান করি মূলত, এবং ব্যাংকের টাকা প্রদান করি বা নগদের টাকা প্রদান করি, এই ধরনের লেনদেনগুলো আমার নগদান বইয়ের ক্রেডিট পাশে আসে। ওকে, নগদ প্রদান জাবেদার ছকে কোনটি থাকে? নগদ প্রদান, নগদ প্রদান, নগদ প্রদান মানে কি? ওই জাবেদার মধ্যে, ওই জাবেদার মধ্যে নগদান থাকবে হচ্ছে, নগদান থাকবে হচ্ছে ক্রেডিট পাশে, আর বাট্টা প্রাপ্তি, বাট্টা প্রাপ্তিও থাকবে কি ক্রেডিট পাশে, কারণ নগদ টাকা দিলে আমি বাট্টা পাই, তাই তো? তাহলে আমি নগদ টাকা পরিশোধ করি, কাকে কাকে পরিশোধ করি ভাইয়া? এই আমি নগদ টাকা পরিশোধ করি, খেয়াল করো, এই নগদ টাকা আমি পরিশোধ করি। কি কারণে পরিশোধ? আচ্ছা, দেনাদার হিসাব ক্রেডিট হয়, হ্যাঁ, যখন নগদান ডেবিট তখন, তাহলে এটা তো নগদ প্রাপ্তি যাবে যায়। দেখো, দেনাদার হিসাব ক্রেডিট হয়, এটা নগদ প্রাপ্তি জাবেদায়। আমাকে প্রদান জিজ্ঞাসা করছে। বিক্রয় হিসাব ক্রেডিট হয়, এটাও হয় কোন জাবেদায়? নগদ প্রাপ্তি জাবেদায়। আমাকে নগদ প্রদান জাবেদার কথা জিজ্ঞাসা করছে। অন্যান্য হিসাব ক্রেডিট না, অন্যান্য হিসাব ক্রেডিট হয়, এটাও হয় হচ্ছে আমার নগদ প্রাপ্তি জাবেদা, মানে নগদ প্রদান জাবেদা বলছে। তাহলে নগদান হিসাব ক্রেডিট, এটা হয় হচ্ছে আমার নগদ প্রদান জাবেদায়। কোন জাবেদায়? নগদ প্রদান জাবেদায়। কথা কি আমি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে উত্তর কি হবে? 33-এর উত্তর হবে হচ্ছে খ।
এই 33-এর উত্তর কি? নগদ প্রদান জাবেদার ছকে কি থাকে? নগদান হিসাব ক্রেডিট পাশে থাকে, তাই না? আচ্ছা, এরপরে দেখো ভাইয়া কি বলা আছে, 34 নম্বর প্রশ্নে বলেছে নগদান বইয়ের ব্যাংকের কালামের ক্রেডিট উদ্দীপ্ত দ্বারা কি বোঝানো হয়? নগদান বইয়ের ব্যাংকের কালামের ক্রেডিট উদ্দীপ্ত দ্বারা বোঝানো হয় ব্যাংক জমার ক্রেডিট ব্যালেন্স। ব্যাংক জমার ক্রেডিট ব্যালেন্স। তো ব্যাংক জমার ক্রেডিট ব্যালেন্স মানে কি? ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমার ক্রেডিট ব্যালেন্স মানে কি? ব্যাংক জমাতিরিক্ত। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ঘ। এই উত্তর কি? উত্তর হচ্ছে ঘ। চলে যাব হচ্ছে আমরা প্রশ্ন নাম্বার 35 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে জামালের থেকে পাওনা 5,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 4,900 টাকা পাওয়া গেল। কোন একজন ব্যক্তির কাছ থেকে আমি টাকা পাইতাম কত? 5,000 টাকা। সে আমারে দিছে কত ভাইয়া? এই কোন একজন ব্যক্তির কাছ থেকে আমি টাকা পাইতাম 5,000, সে আমারে টাকা দিছে 4,900। আমার টাকা দেয় নাই কত? 100 টাকা। টাকা দেয় নাই কত? 100 টাকা। আমি কি বলছি? আমি যখন নগদ টাকা পাবো তখন আমাকে টাকা ছাড় দিতে হবে। কি দিতে হবে? ছাড় দিতে হবে। তাহলে আমি যে ছাড় দিচ্ছি এটাকে বলা হয় প্রদত্ত বার্তা। আমি যে ছাড় দিচ্ছি এইটাকে বলা হয় প্রদত্ত বার্তা। আমি ছাড় দিচ্ছি এটাকে কি বলা হয়? প্রদত্ত বার্তা বলা হয়, তাই না? আচ্ছা, এবার 36 নম্বর প্রশ্নটা আমরা দেখব। এক ঘরা নগদান বইয়ের জের হতে পারে। এক ঘরা নগদান বইয়ের জের হতে পারে ডেবিট নয়তোবা শূন্য। হতে পারে ডেবিট নয়তোবা শূন্য। কারণ এক ঘরা নগদান বইয়ের ক্রেডিট জের হওয়া সম্ভব না, কারণ আমাদের পকেটে ঋণাত্মক টাকা রয়েছে, এটা কখনো সম্ভব না। হয় আমার পকেটে টাকা আছে, XYZ যে কোনো একটা অ্যামাউন্টের টাকা আছে, এটা 1 টাকা হতে পারে, 1 লাখ টাকা হতে পারে, নয়তো আমার পকেটে একদমই টাকা নাই, কিন্তু আমার পকেটে 0 টাকা আছে। এটা আসলে মানে হিসাব বিজ্ঞানের নিয়মে সম্ভব না। সরি, আমার পকেটে মানে ঋণাত্মক টাকা আছে, মানে আমার পকেটে হচ্ছে -500 টাকা আছে, আমার পকেটে -200 টাকা আছে, এটা হিসাব বিজ্ঞানের ভাষায় আসলে কখনোই সম্ভব না। আচ্ছা, চলে যাব ভাইয়া প্রশ্ন নাম্বার 37 নম্বর প্রশ্নে বলেছে কোন ক্ষেত্রে বিপরীত দাখিলা হবে? ভাইয়া বিপরীত দাখিলা তখনই হবে যখন কোনো একটা লেনদেনের জাবেদা করার পরে একই লেনদেনে আমি দেখব ব্যাংকের টাকা বাড়ছে আর আমি দেখব নগদ টাকা কমে গেছে, অথবা অথবা আমি দেখব হচ্ছে কি ব্যাংকের টাকা কমে গেছে এবং নগদ টাকা বেড়ে গেছে। যদি কোনো লেনদেনের ফলে একই লেনদেনে একই জাবেদায় নগদ টাকা বাড়ে ব্যাংকের টাকা কমে, ব্যাংকের টাকা বাড়ে নগদ টাকা কমে, এই ধরনের কাহিনী ঘটে, তাইলে ওইটা আমার জন্য কন্ট্রাইন্টি বা বিপরীত দাখিলা। অথবা আমি এইভাবে মনে রাখতে পারি ব্যাংকে টাকা জমা দেওয়া হলো, অফিসের প্রয়োজনে ব্যাংক হতে টাকা উত্তোলন করা হলো, 1 তারিখের চেক অন্য একটা তারিখে জমা দেওয়া হলো, এই তিনটা হচ্ছে আমার জন্য কন্ট্রাইন্টি। তাহলে দেখো এই তিনটার মধ্যে কে আছে? এই তিনটার মধ্যে ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন আছে, তার মানে এটাই হচ্ছে কি আমার জন্য কন্ট্রাইন্টি বা বিপরীত দাখিলা, তাই না? আচ্ছা, নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হয়। নগদ প্রাপ্তি জাবেদায় ভাইয়া, নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হয়। এক, আমি নগদে পাইছি, নগদ টাকা প্রাপ্তি। 2, ব্যাংকের টাকা প্রাপ্তি। এই 2 কি? ব্যাংক টাকা প্রাপ্তি। এছাড়া আমার আসলে নগদ প্রাপ্তি জাবেদা আর কিছু লিপিবদ্ধ হয় না। দেখো, পণ্য বিক্রি করছি, কোনো কিছু আমাকে বলছে? বলে নাই, তার মানে পণ্য বিক্রি করে আমি এখানে নগদ টাকা পাইছি, তাহলে এটাই হচ্ছে আমার জন্য উত্তর। পণ্য ক্রয় নগদ টাকা চলে যায়, পাওনাদারকে প্রদান নগদ টাকা চলে যায়, ঋণ প্রদান করলেও আমার কাছ থেকে নগদ টাকা চলে যায়। তো নগদ টাকা চলে গেলে সেটা নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হবে। তাহলে নগদ প্রাপ্তি জাবেদায় কি হবে? নগদ প্রাপ্তি জাবেদায় হবে নগদ টাকা পাইলে সেটা আমার নগদ প্রাপ্তি জাবেদায় আসবে। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, 38-এর পরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 39। এই আমরা চলে আসবো কি প্রশ্ন নাম্বার 39। 39 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া? বলা আছে দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে এরূপ নগদান বইয়ের সংখ্যা কতটি? ভাইয়া খেয়াল করো, 39 নম্বর প্রশ্নে কি বলেছে? যে দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে এরূপ নগদান বইয়ের সংখ্যা কয়টি? এরূপ নগদান বইয়ের সংখ্যা হচ্ছে 4টি। 4টি কি কি ভাইয়া? 4টি হচ্ছে এক ঘরা নগদান। এই 4টি কি কি ভাইয়া? 4টি হচ্ছে এক ঘরা নগদান, 2 ঘরা নগদান, 3 ঘরা নগদান আর হচ্ছে খুচরা নগদান।
এই চারটাকে আমরা অ্যাকচুয়ালি নগদানের প্রকারভেদ হিসাবে চিনি। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে চারটি। ওকে, দেনা পাওনা নিষ্পত্তির কালে সৃষ্ট বার্তা কোন বইতে প্রদর্শন করা হয়? প্রদর্শন করা হয় হচ্ছে 3 ঘরা নগদান বইতে। কিভাবে খেয়াল করে দেখো, এই 1 ঘরা নগদান বই ভাইয়া, 1 ঘরা নগদান বই, 1 ঘরা নগদান বইতে লিপিবদ্ধ করা হয় শুধুমাত্র নগদ টাকা। এরপর হচ্ছে কি 2 ঘরা নগদান বই, 2 ঘরা নগদান বই, 2 ঘরা নগদান বইতে লিপিবদ্ধ করা হয় নগদ টাকা এবং ব্যাংকের টাকা, নগদ টাকা এবং ব্যাংকের টাকা, নগদ টাকা এবং ব্যাংকের টাকা। এবং আমার 3 ঘরা নগদান বইতে, 3 ঘরা নগদান বইতে লিপিবদ্ধ করা হয় নগদ টাকা, ব্যাংকের টাকা এবং বাট্টা। তাহলে ভাইয়া আমার দেনা পাওনা নিষ্পত্তির সময় যদি কোনো বাট্টার উৎপত্তি হয় সেটা আমরা লিপিবদ্ধ করি, বাট্টাটা লিপিবদ্ধ করি কোথায়? 3 ঘরা নগদান বইতে। কোথায় লিপিবদ্ধ করি? 3 ঘরা নগদান বইতে আমরা লিপিবদ্ধ করি। ওকে, চলে যাব আমরা 41 ও 42 জন্য একটা উদ্দীপক পড়তে হবে। কি বলা আছে? জনাব রফিকের নিকট 40,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 37,500 টাকার একটি চেক পাওয়া গেল। তাহলে একটু খেয়াল করো ভাইয়া, আমি একজনের কাছে টাকা পাইতাম কত? 40,000 টাকা। সে আমারে দিছে কত? সে আমারে দিছে 37,500 টাকা। তার মানে 38 আর 2, তার মানে সে হচ্ছে আমাকে টাকা দেয় নাই কত? 2,500 টাকা আমাকে দেয় নাই, যেটা আমার বাট্টা দিতে হয়েছে, তার মানে প্রদত্ত বাট্টা। প্রশ্ন, আচ্ছা, পায়ে ব্যাংকে জমা দেওয়া হলো, পরবর্তীতে চেকটি প্রত্যাখ্যাত হলো। উপরিউক্ত প্রত্যাখ্যাত চেক দ্বারা কোন হিসাবটি প্রভাবিত হবে? প্রভাবিত হবে হচ্ছে দেনাদার হিসাব। এই প্রভাবিত হবে কি হিসাব? দেনাদার হিসাব। কিভাবে একটু খেয়াল করে দেখো, কিভাবে একটু খেয়াল করো। আমি যখন দেনাদারের কাছ থেকে চেক পাইছিলাম, তখন আমি জাবেদা দিছিলাম ব্যাংক হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট। যখন ব্যাংক আমার চেকটা প্রত্যাখ্যাত করে দিল যে ভাই তোমার চেকে টাকা নাই, তোমাকে টাকা দেওয়া যাবে না, তাহলে আমার তখন কি হবে? জিনিসটা উল্টে যাবে, অর্থাৎ তখন আমার দেনাদার হিসাব ডেবিট হয়ে যাবে আর ব্যাংক হিসাব ক্রেডিট হয়ে যাবে। তাহলে এখানে প্রভাবিত হচ্ছেই 2টা উপাদান, এক হচ্ছে ব্যাংক, আরেকটা হচ্ছে দেনাদার। একটা হচ্ছে ব্যাংক, আরেকটা হচ্ছে দেনাদার। তো অপশনে যেহেতু দেনাদার রয়েছে, এই কারণে আমরা উত্তর হিসাবে দেনাদারটাকে নিয়ে নিলাম, তাই না? আচ্ছা, 42 নম্বর প্রশ্ন বলেছে উদ্দীপকে উল্লেখিত বার্তাটি কোন ধরনের? দেখো, আমি 37,500 টাকার চেক পাইছি। আমি টাকা পাইছি মানে আমাকে বার্তা দিতে হয়েছে। আমি টাকা পাইছি তার মানে আমাকে বার্তা দিতে হয়েছে। আমি যদি বার্তা দেই সেটার নাম কি? প্রদত্ত বার্তা। আমি যদি টাকা দেই সেটার নাম কি? প্রদত্ত বার্তা। তাহলে 42-এর উত্তর কি? 42-এর উত্তর হচ্ছে ক। 42-এর উত্তর কি? 42-এর উত্তর হচ্ছে ক। আচ্ছা, 43 ও 44 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা এগুলো একটু পড়বো। আংশিক লেনদেন নিম্নরূপ। আচ্ছা, কি বলা আছে ভাইয়া? বলা আছে যে 1 জুলাই নগদ উদ্ধৃত 40,000 ও ব্যাংক জমাতিরিক্ত 20,000। 5 জুলাই বলছে হচ্ছে কি ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় হতে উত্তোলন 7,000। 10 জুলাই বলছে ব্যাংক জমাতিরিক্তের অর্ধেক পরিশোধিত হলো। আচ্ছা, আমাদের প্রশ্নে বলছে 43 নম্বর প্রশ্নে বলেছে 10 জুলাই তারিখের লেনদেনটি 2 ঘরা নগদান বইতে বসবে। 2 ঘরা নগদান 10 তারিখে কি বলছে? ব্যাংক জমাতিরিক্তের অর্ধেক পরিশোধিত হলো। তাহলে ব্যাংক জমাতিরিক্ত আছে কত? 20,000 টাকা, তাই না? 1 2 3 4, এটার অর্ধেক মানে 2 ভাগ, 2 ভাগের 1 ভাগ, তাহলে কত? 10,000 টাকা। কি বলা আছে ভাইয়া? বলা আছে ব্যাংক জমাতিরিক্তের অর্ধেক আমি পরিশোধ করে দিছি। ব্যাংক জমাতিরিক্তের অর্ধেক কি করে দিছি? পরিশোধ করে দিছি। তার মানে ক্রেডিট ঘরের আমার নগদের টাকা কমে যাবে ভাইয়া। প্রথম কথা কি হবে? আমার নগদ টাকা কমে যাবে। নগদ টাকা কমে গেলে আমি ক্রেডিট দিকে নগদানের ঘরে টাকা লিখবো। দ্বিতীয়ত আমার ব্যাংকের টাকা বাড়বে, তাহলে আমি ডেবিট দিকে ব্যাংকের ঘরে টাকাটা লিখে দিব। তাহলে 1 আর 3 উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের জন্য 1 ও 3 কই আছে? খ নাম্বার। তাহলে খ। 44 নম্বর প্রশ্ন বলছে 5 জুলাই তারিখে লেনদেনের ফলে আর্থিক অবস্থার বিবরণীতে প্রভাব পড়বে। 5 তারিখে কি করছে ভাইয়া? ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় হতে উত্তোলন। তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে প্রভাব পড়বে, একবার নগদ টাকা কমবে আর একবার মালিকানা সত্ত্ব কমবে।
একবার নগদ টাকা কমে যাবে, আমার মালিকানা সত্ত্ব কমে যাবে। তার মানে 1 ও 2, 1 ও 2 কই আছে ভাইয়া? ক নাম্বারে। তাহলে আমাদের 44 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ক। কারণ আমি যদি মানে মালিক যদি ব্যবসায় থেকে নগদ উত্তোলন করে, ভাইয়া খেয়াল করো, মালিক ব্যবসায় থেকে নগদ টাকা উত্তোলন করছে, তাহলে আমার কি নগদ টাকা কমে গেছে। পাশাপাশি যেহেতু মালিক উত্তোলন করছে, মালিকের উত্তোলনের পরিমাণ বাড়ছে, উত্তোলন বাড়লে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যায়, তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণটা এখানে কমে যাবে। চলে যাচ্ছি আমরা 45 নম্বর প্রশ্নে। বলা আছে নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হবে। নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হয় নগদ টাকা পেলে, এই নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হয় নগদ টাকা পেলে, আর হচ্ছে কি ব্যাংকের টাকা পেলে, ব্যাংকে টাকা পেলে, তাই না? আচ্ছা, তাহলে আমি পণ্য বিক্রি করে টাকা পাই, তাহলে এটা নগদ প্রাপ্তিতে আসতে পারে। দেনাদারের কাছ থেকে টাকা পাইলে টাকা পাই, তাহলে এটাও আসতে পারে। তাহলে 2 আর 3 উত্তর কই? তাহলে হচ্ছে গ নাম্বারটা হচ্ছে আমাদের জন্য উত্তর। 45 এর উত্তর কত? 45 এর উত্তর হচ্ছে গ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 45 এর পরে 46 নাম্বার প্রশ্ন। অবশ্যই 46 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া? বলা আছে নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হয়। নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হয়। নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হয় কি? নগদ টাকা চলে গেলে আর হচ্ছে ব্যাংকের টাকা চলে গেলে, তাই না? আচ্ছা দেখো, যন্ত্রপাতি বিক্রি করলে আমি টাকা পাই, তো এইটা এখানে আসার কোনো সুযোগ নাই। আমি যন্ত্রপাতি বিক্রি করলে নগদ টাকা পাচ্ছি, তো এটা তো এখানে আসবে না। দেনাদার যদি আমার টাকা দেয় আমি টাকা পাই, এটাও এখানে আসার সুযোগ নাই। প্রাপ্য বিলের টাকা আদায় করলেও আমি টাকা পাই, এটাও আসার সুযোগ নাই, তাই না? তার মানে একটু খেয়াল করে দেখো, যন্ত্রপাতি বিক্রয় এটা আমার আসবে কই? প্রাপ্তিতে, তাই না? দেনাদার হতে প্রাপ্তি, এটাও আসবে কই? আমার প্রাপ্তি জাবেদায়। প্রাপ্য বিল আদায় এটা আমার আসবে কই? প্রাপ্তিতে। তাহলে ঋণ পরিশোধ এটাই একমাত্র আমার কাছে প্রদান, এটা আসবে কোথায়? প্রদান জাবেদায়। এটা আসবে কোথায় ভাইয়া? প্রদান জাবেদায়। তাহলে 46 নম্বর প্রশ্ন, নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হয় কি? লিপিবদ্ধ হয় ঋণ পরিশোধ। কি লিপিবদ্ধ হয় ভাইয়া? ঋণ পরিশোধ। ওকে। 47 নম্বর প্রশ্ন, পুরোপুরি পরিশোধের নির্মিতে 7,000 টাকার স্থলে 6,800 টাকা প্রাপ্তি। 7,000 টাকা পাইতাম, 7,000 টাকা পাইতাম, আমি পাইছি কত? 6,800 টাকা। তার মানে এই জায়গায় কাহিনী কি? আমি পেতাম কত? 7,000, পাইছি কত? 6,800। তার মানে 200 টাকা আমাকে বাট্টা দিতে হয়েছে। তার মানে এটা প্রদত্ত বাট্টা। এটা কি? প্রদত্ত বাট্টা। তো প্রাপ্ত বাট্টা প্রদত্ত বাট্টা অন্তর্ভুক্ত হয় কোথায়? 3 ঘরা নগদান বইতে। প্রাপ্ত বাট্টা প্রদত্ত বাট্টা লিপিবদ্ধ হয় কোথায়? 3 ঘরা নগদান বইতে। বাট্টার কাহিনী আসবে কোথায়? 3 ঘরা নগদান বইতে। 48 নম্বর প্রশ্ন, টাইপ 3 লাস্ট প্রশ্ন। এক ঘরা নগদান বইয়ে বাট্টা, এই এক ঘরা নগদান বইয়ে বাট্টা হলে তা কোথায় লিপিবদ্ধ করা হয়? ভাইয়া 48 নম্বর প্রশ্নটা কি বলা আছে ভাইয়া? এই বলা আছে এক ঘরা নগদান বইয়ে বাট্টা হলে তা কোথায় লিপিবদ্ধ করা হয়? সেটা লিপিবদ্ধ করা হয় হচ্ছে প্রকৃত জাবেদায়। কোথায় লিপিবদ্ধ করা হয়? প্রকৃত জাবেদায়, তাই না? তাহলে দেখো ভাই, টাইপ 3-তে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন ছিল। আমরা সবগুলো প্রশ্ন সময় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, সবগুলো অপশন ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তার কারণ অপশন থেকেও কিন্তু তুমি নতুন করে কোনো একটা বহু নির্বাচনী প্রশ্ন কমন পেতে পারো। আমাদের বইটার উদ্দেশ্য হচ্ছে বই পড়ে তুমি এমসিকিউ কমন পাবা। আমাকে যদি জিজ্ঞাসা করো ভাই তাহলে ক্লাসের উদ্দেশ্য কি? ক্লাসের উদ্দেশ্য হচ্ছে এই ক্লাসে আমরা যে বিভিন্ন ব্যাখ্যা আলোচনা করছি, এই ব্যাখ্যার মাধ্যমে তোমার যেন বেসিকটা স্ট্রং হয়, এবং এই ব্যাখ্যা শুনে তুমি যেন পরবর্তীতে নতুন কোনো এমসিকিউ যদি তোমার পরীক্ষায় আসে সেটাও যেন তুমি উত্তর করতে পারো। তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।